আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম। জামায়াতের সঙ্গে জোটে যাচ্ছে এনসিপি, ঘোষণা কাল। আপত্তি জানিয়ে নাহিদকে এনসিপির ৩০ নেতার চিঠি। এদিকে ক্ষমতা হস্তান্তর করে সরে যাবে অন্তর্বর্তী সরকার, পররাষ্ট্র উপদেষ্টা। জানাবো তারেক রহমানের আবেগঘন বার্তা। যে কোনো মুহূর্তে যমুনা ও সংসদ ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকেলাব মঞ্চের। এনসিপি থেকে তাসনিম জারার পদত্যাগ, স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা। একই সাথে স্ট্যাটাস এনসিপির ৩ নেত্রীর। সবশেষ জানাবো নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা কৃষক শ্রমিক জনতা লীগের। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। জামায়াতের সঙ্গে জোটে যাচ্ছে এনসিপি, ঘোষণা কাল। আপত্তি জানিয়ে নাহিদকে এনসিপির ৩০ নেতার চিঠি। জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রবিবার ২৮ ডিসেম্বর এই জোটের ঘোষণা করা হবে। শনিবার ২৭ ডিসেম্বর রাতে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফাইনালি জামায়াতের সঙ্গে এনসিপি জোটে যাচ্ছে, আগামীকাল ঘোষণা দেওয়া হবে। জামায়াতে ইসলামী সহ ৮ দলীয় জোটের সঙ্গে জোট বা আসন সমঝোতার সম্ভাবনা নিয়ে আপত্তি জানিয়ে জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় কমিটির ৩০ জন সদস্য। আজ শনিবার গুরুত্বপূর্ণ এই নীতিগত বিষয়ে গভীর উদ্বেগ জানিয়ে চিঠি লেখেন তারা। চিঠিতে নেতারা তাদের আপত্তির ভিত্তি হিসেবে এনসিপির ঘোষিত আদর্শ, জুলাই গণ অভ্যুত্থান সম্পর্কিত ঐতিহাসিক দায়বদ্ধতা এবং গণতান্ত্রিক নৈতিকতার কথা তুলে ধরেন। চিঠিতে বলা হয়েছে, জামায়াতে ইসলামীর রাজনৈতিক ইতিহাস, বিশেষ করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় তাদের স্বাধীনতা বিরোধী ভূমিকা, গণহত্যায় সহযোগিতা এবং সেই সময় সংঘটিত বিভিন্ন অপরাধ প্রশ্নে তাদের অবস্থান বাংলাদেশের গণতান্ত্রিক চেতনা এবং আমাদের দলের মূল্যবোধের সঙ্গে মৌলিকভাবে সাংঘর্ষিক। জামায়াতে ইসলামের সঙ্গে কোনো ধরনের জোট এনসিপির নৈতিক অবস্থানকে দুর্বল করবে বলে চিঠিতে নেতারা উল্লেখ করেন। রাজনৈতিক বিশ্বাসযোগ্যতার ওপর এর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলবে বলেও তারা মনে করেন। নেতারা বলেন, এর আগে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি একাধিকবার ৩০০ আসনে প্রার্থী দিয়ে স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা করেছেন। প্রায় ১৫০০ মনোনয়ন মন্ত্র বিক্রি করে ১২৫ জন প্রার্থী ঘোষণা করেছেন। এখন অল্প কিছু আসনের জন্য কোনো জোটে যাওয়া জাতির সঙ্গে প্রতারণার শামিল বলে তারা মনে করছেন। চিঠিতে এনসিপির নেতারা আরও বলেছেন, আমরা অত্যন্ত আশঙ্কার সাথে লক্ষ্য করেছি, যখনই এই জোটের সম্ভাবনার খবর গণমাধ্যমের মাধ্যমে সামনে এসেছে, এর পরপরই আমাদের সমর্থনে থাকা কর্মী, সংগঠক সহ একটা বড় সংখ্যক মানুষ আমাদের দলের প্রতি তাদের সমর্থন সরিয়ে নিতে উদ্যত হয়েছেন। যদি আমাদের সমর্থন করা মধ্যপন্থী এবং নতুন রাজনীতি প্রত্যাশা করা মানুষেরা সমর্থন সরিয়ে নেয়, তাহলে ভবিষ্যতে পার্টির মধ্যপন্থী সমর্থক ভিত্তি হারাবো। জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো রাজনৈতিক জোটে না যাওয়ার বিষয়ে স্পষ্ট অবস্থান নেওয়ার অনুরোধ জানিয়ে চিঠিতে আরও বলা হয়, নীতিগত অবস্থানের ভিত্তিতে কৌশল নির্ধারিত হওয়া উচিত। কৌশলগত কারণে নীতিগত অবস্থান বিসর্জন দেওয়া উচিত নয়। চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, যুগ্ম সদস্য সচিব মুশফিকুস সালেহিন, কেন্দ্রীয় সংগঠক আরমান হোসেন, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মোহাম্মদ মুরসালিন, সংগঠক রফিকুল ইসলাম আইনি প্রমুখ। ক্ষমতা হস্তান্তর করে সরে যাবে অন্তর্বর্তী সরকার, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে অন্তর্বর্তী সরকার সরে যাবে। শনিবার দুপুরে ভোলা সরকারি স্কুল মাঠে ভোটের গাড়ি ক্যারাভ্যান উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করে তিনি বলেন, নির্বাচনে দলগুলো যাতে কোনো ধরনের ঝামেলায় না গিয়ে পরস্পরের সহযোগিতা করে, আমরা এটাই প্রত্যাশা করি। শান্তিপূর্ণভাবে একটা নির্বাচন অনুষ্ঠানের পর নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে আমরা সরে যাব। দেশ আবার নতুনভাবে একটা স্বাভাবিক পদ্ধতিতে চলবে। আগামী সংসদ নির্বাচন কয়েকটি কারণে বিশেষ গুরুত্বপূর্ণ জানিয়ে তৌহিদ হোসেন বলেন, গত ১৫ বছরের সত্যিকার অর্থে কোনো নির্বাচন হয়নি। যদি নির্বাচনের কথা বলা হয়, তাহলে সবশেষ নির্বাচন হয়েছে ২০০৮ সালে, এরপর আর কোনো নির্বাচন হয়নি। আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা আশা করছি খুবই উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে বিশ্বের বিভিন্ন দেশের পর্যবেক্ষকদের আহ্বান করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকার রিপাবলিক ইনস্টিটিউট পর্যবেক্ষক পাঠাবে। যারা আসবেন তাদের সঙ্গে আমার দেখা ও কথা হয়েছে। আমরা বলেছি এ বিষয়ে সব ধরনের ব্যবস্থা নেব। সঙ্গে আরও একটি কথা বলেছি, সরকার আপনাদেরকে কোনো সাহায্য করতেও যাবে না যতক্ষণ আপনারা না চাইবেন, কারণ সরকার যদি তাদের ব্যাপারে এগোয় তাহলে মনে করা হবে আমরা তাদেরকে প্রভাবিত করছি। আমরা সেটা এক বিন্দুও করব না। তারেক রহমানের আবেগঘন বার্তা। দীর্ঘ ১৭ বছর
বছর পর দেশে ফিরে জনতার ভালোবাসা ও উষ্ণ অভ্যর্থনায় আবেগাপ্লুত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকার রাস্তা যুগে মানুষের ঢল, লাখো মানুষের দোয়া ও শুভেচ্ছাকে তিনি জীবনের অবিস্মরণীয় মুহূর্ত হিসাবে উল্লেখ করেন। শনিবার ২৭ ডিসেম্বর রাতে তার ভেরিফাইড ফেসবুক পোস্টে এসব কথা বলেন তিনি। পাঠকের উদ্দেশ্যে তারেক রহমানের ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো। প্রিয় বাংলাদেশের বন্ধুরা, বোনেরা ও ভাইয়েরা, গত বৃহস্পতিবার দিনটা সারা জীবনের জন্য আমার হৃদয় অবিস্মরণীয় হয়ে থাকবে। দীর্ঘ ১৭ বছর পর আমি আবার আমার মাতৃভূমির মাটিতে পা রেখেছি। আপনাদের উষ্ণ অভ্যর্থনা, ঢাকার রাস্তা জুড়ে মানুষের ঢল আর লাখো মানুষের দোয়া, এই মুহূর্তগুলো আমি কোনো দিন ভুলতে পারব না। সবার প্রতি আমার গভীর কৃতজ্ঞতা। এই ফিরে আসা নিয়ে আমার আর আমার পরিবারের মনে যে ভালোবাসা আর সম্মান কাজ করছে তা শুধুমাত্র কথায় প্রকাশ করা সম্ভব নয়। যারা সব প্রতিকূলতার মাঝেও আমাদের পাশে ছিলেন, কখনো আশা হারাননি, আপনাদের সাহস আমাকে প্রতিনিয়ত শক্তি যোগায়। নাগরিক সমাজের মানুষজন, তরুণরা, পেশাজীবী, কৃষক, শ্রমিক, সব শ্রেণী পেশার নাগরিকদের ধন্যবাদ। আপনারাই আমাদের মনে করিয়ে দিয়েছেন বাংলাদেশ তখনই সবচেয়ে শক্তিশালী হয় যখন এদেশের মানুষ ঐক্যবদ্ধ থাকে। এই ঐতিহাসিক মুহূর্তটি দায়িত্বশীলতা ও যত্নের সঙ্গে দেশ বিদেশের মানুষের কাছে তুলে ধরার জন্য গণমাধ্যমকে আন্তরিক ধন্যবাদ। আর যারা আমার ফিরে আসার সময় নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করেছেন, সেই সঙ্গে দেশের মানুষের নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছেন, সেই সব আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সেবার গুরুত্ব অপরিসীম। আমি অন্যান্য রাজনৈতিক দল ও আন্দোলনের নেতৃবৃন্দকেও ধন্যবাদ জানাতে চাই, যারা আমার দেশে ফেরাকে স্বাগত জানিয়েছেন। গণতন্ত্র, বহুদলীয় সহাবস্থান এবং জনগণের অদম্য ইচ্ছাশক্তির উপর জোর দেওয়া এসব ভাবনার জন্য আমি কৃতজ্ঞ। আন্তরিকভাবে স্বাগত জানানোর জন্য ধন্যবাদ। একই সঙ্গে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ রাজনৈতিক সংস্কৃতির আশাবাদ এবং প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বানকেও আমি গুরুত্ব দিচ্ছি। এসব পরামর্শ আমি বিনয় ও সম্মানের সঙ্গে গ্রহণ করছি। বৃহস্পতিবার আমি শুধু কোনো স্বপ্নের কথা বলিনি, আমি বাংলাদেশের ভবিষ্যতের জন্য একটি বাস্তব পরিকল্পনার কথা বলেছি, যে বাংলাদেশের শান্তি ও মর্যাদা থাকবে, যেখানে প্রতিটি মানুষ নিজেকে নিরাপদ ও সম্মানিত মনে করবে, আর প্রতিটি শিশু আশার আলো নিয়ে বড় হবে। এই পরিকল্পনা সব বাংলাদেশিদের জন্য, একটি ঐক্যবদ্ধ, অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের জন্য, সবাইকে নিয়ে সামনে এগিয়ে যাবার মতো বাংলাদেশের জন্য। দেশে ফিরে আসার সময় আমাকে বরণ করে নেবার জন্য আপনাদের ধন্যবাদ। আল্লাহ বাংলাদেশকে এবং আপনাদের সবাইকে সব সময় তার রহমতে রাখুন। যে কোনো মুহূর্তে যমুনা ও সংসদ ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের। যে কোনো মুহূর্তে যমুনা ও সংসদ ভবন ঘেরাওয়ের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ। ওসমান হাদিকে হত্যার ঘটনায় চলমান বিক্ষোভে সরকারের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি জানিয়ে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের এ ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, কাউকেই সেফ এক্সিট দেওয়া হবে না। শনিবার ২৭ ডিসেম্বর হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে বিক্ষোভ কর্মসূচি। রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে ইনকিলাব মঞ্চ। হাদির খুনিদের গ্রেফতার ও পরিকল্পনাকারীদের চিহ্নিত করার দাবিতে নেতাকর্মীরা স্লোগান দিচ্ছেন। ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছে সংগঠনটি। সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেন, যে উপদেষ্টারা ভাবছেন ১ মাস ক্ষমতায় আছেন, এরপর বিদেশে পাড়ি জমাবেন, তাদের কাউকেই সেফ এক্সিট দেওয়া হবে না। বিদেশে পালাতে পারবেন না। রক্তের সঙ্গে বেইমানি করলে এই জমিনে বিচার করবে জনতা। জাবের আরও বলেন, আন্দোলন চলাকালে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সাড়া আসেনি, তাই আগামী দিনে যে কোনো মুহূর্তে যমুনা ও সংসদ ভবন ঘেরাও করার কর্মসূচিও হতে পারে। উপদেষ্টাকে উদ্দেশ্য তিনি বলেন, কারা হাদি হত্যার বিচারে বাধা হয়ে দাঁড়াচ্ছেন? নাম বলেন আপনার, পাহারা দেব আমরা। এই খুনের পেছনে কারা? বলেন, আমরা আপনাকে পাহারা দেব। আল জাবের বলেন, জনগণের ম্যান্ডেট নিয়ে সরকারে এসেছি, এই কথা বলতে সরকারের লজ্জা লাগে না? ১৪০০ জনকে হত্যার বিচার করতে পারেনি সরকার, লজ্জা লাগে না?
এনসিপি থেকে তাসনিম জারার পদত্যাগ, স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা। একই সাথে স্ট্যাটাস এনসিপির 3 নেত্রীর। জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। একই সঙ্গে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন। এই ঘোষণার পর শনিবার 27 ডিসেম্বর রাতে এনসিপির 3 নেত্রী ফেসবুকে পোস্ট করেছেন। তারা হলেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম সদস্য সচিব নুসরাত তাবাসসুম ও যুগ্ম সদস্য সচিব ডাক্তার মাহমুদা মিতু। সামান্তা শারমিন তার পোস্টে লিখেছেন, আমরা লড়াই ছাড়ব না, আল্লাহ সহায়। নুসরাত তাবাসসুম লিখেছেন, নীতির চাইতে রাজনীতি বড় নয়, কমিটমেন্ট ইজ কমিটমেন্ট। অন্যদিকে ডাক্তার মাহমুদা মিতু লিখেছেন, 1 পয়সা দিয়েও দেশি ভান ধরা পশ্চিমা গং বিশ্বাস করি না। এর চেয়ে যারা ওপেন বলে কয়ে পশ্চিমা এজেন্ডার পক্ষ নেয় তাদের স্যালিউট। তবে কিছু সময় পর পোস্টটি ডিলিট করে দেন তিনি। এর আগে এদিন সন্ধ্যায় ফেসবুকে দেওয়া পোস্টে তাসনিম জারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ার ঘোষণা দেন। পোস্টে তাসনিম জারা লেখেন, প্রিয় খিলগাঁও, সবুজবাগ ও মুগদাবাসী, আমি আপনাদের ঘরের মেয়ে। খিলগাঁওই আমার জন্ম ও বেড়ে ওঠা। আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্মে থেকে সংসদে গিয়ে আমার এলাকার মানুষের ও দেশের সেবা করা। তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি। আমি আপনাদের এবং দেশের মানুষকে ওয়াদা করেছিলাম যে আপনাদের জন্য এবং নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার জন্য আমি লড়ব। পরিস্থিতি যাই হোক না কেন, আমি আমার সেই ওয়াদা রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ। তাই এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকার 9 থেকে অংশগ্রহণ করব। নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা কৃষক শ্রমিক জনতা লীগের। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়নি বলে দাবি করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন কৃষক শ্রমিক জনতা লীগ। শনিবার 27 ডিসেম্বর বিকেলে কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সমগ্র দেশবাসীর প্রত্যাশা একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন। কিন্তু অন্তর্বর্তী সরকার সার্বিকভাবে সবাইকে নিয়ে একটি নির্বাচনের পরিবেশ এখনও সৃষ্টি করতে পারেনি। বরং বিগত সরকারের আমলের তুলনায় বর্তমানে দেশ আরও খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। এখনও অনেককে নির্বাচন প্রক্রিয়া থেকে দূরে রাখা হচ্ছে। এই অবস্থায় অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন আশা করা যায় না। সাধারণ মানুষের মধ্যেও তেমন কোনো উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে না। তাই তথাকথিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগ অংশগ্রহণ করবে না।